আজকে আমাদের ব্যবসা উদ্যোগ ক্লাসটি, আজকে আমরা টপিকটা পড়বো সেটা হচ্ছে যৌথ মূলধনী ব্যবসা, যৌথ মূলধনী ব্যবসা সম্পর্কে। আচ্ছা, এর আগে ক্লাস পর্যন্ত, আর আজকে আমরা পড়ছি যৌথ মূলধনী ব্যবসা। স্লাইড শেয়ার করে দেখা যাচ্ছে। সেটা নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে যৌথ মূলধনী ব্যবসা। ঠিক আছে, এর মধ্যে এই স্লাইডটি দেখো, গত ক্লাসে পড়ে ফেলেছিলাম, সম্পর্কে পড়ে ফেলেছিলাম। আজকে যৌথ মূলধনী বলতে সাধারণত আমরা কি বুঝি? সমন্বয়ে একটি প্রতিষ্ঠান, এগুলো সবসময় মানতে হয় এবং একটা আইনের ভিত্তিতে। তো তোমার যৌথ মূলধনী ব্যবসাটা হচ্ছে এই যৌথ মূলধনী ব্যবসায় তোমার শুরু করার যৌথ মূলধনী ব্যবসাটা গঠিত হয় এবং পরিচালিত হয়, সেটা ছিল 1800 চলছিল সেই আইন, সে ব্রিটিশ শাসনের 1850 সালের পরে 1913 সাল, অনেক বছর যাবত সেই 1913 সালের আইন দ্বারাই কিন্তু করলেই সেই 1913 সালের আইনের যা যা বিপদ ছিল সেই প্রসেসিং এর ব্যবসাটা পরিচালিত হতো। পরবর্তীতে হচ্ছে 1994 সালের কোম্পানি আইন, নতুন করে প্রবর্তন গঠিত এবং নিবন্ধিত কোন কোম্পানি সংগঠন সাধারণত সম্পন্ন কৃত্রিম ব্যক্তি সংস্থান, যেখানে কিছু ব্যক্তি ভাবে মূলধন বিনিয়োগ করে। ঠিক আছে, এটাই হচ্ছে নাম, যে অনেকভাবে আসলে আইনটা তোমার ব্যবসাটি পরিচালিত হয়। সেটা হচ্ছে 19 মানে সকল কোম্পানিগুলো। আচ্ছা, এখন আসলে জৈব কোম্পানির কিছু বৈশিষ্ট্যগুলো কি কি? যৌথমূলধনী কোম্পানি একটি এটি একটি আইনসৃষ্ট ব্যবসায়ী প্রতিষ্ঠানের আওতায় অনুযায়ী সদস্য সংখ্যা সর্বনিম্ন থাকে 2 জন এবং সর্ববেশ 7 জন এবং সর্বোচ্চ থাকে তার শেয়ারের ক্ষেত্রে বৈশিষ্ট্য। এরপর আসলো 2 নম্বর স্থান, কোম্পানি ব্যবসা করতে আগ্রহী কিছু সংখ্যক ব্যক্তি। আবার কেউ কেউ শেয়ার ক্রয় করেও কিন্তু যদি সেই কোম্পানি কিন্তু সদস্য কোম্পানির শেয়ার, কোম্পানির শেয়ারগুলো ইজিলি কিনতে পারে, এটাকে বিক্রি করতে পারে। এরপরে 3 নম্বরে একটু বৈশিষ্ট্য, এটা হচ্ছে একটি কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী যৌথমূলধনী ব্যবসায়। ব্যক্তি না হয়েও ব্যক্তির ন্যায় আইন, আমাদের একটু বই পেজ 48 আমি যেতে বলবো, পেজ আছে, তোমরা তো আসলে স্লাইডে তো আর লাগাতে পারবে না, বারবার পয়েন্টটাতে একটু গিয়ে দেখো। কৃত্রিম ব্যক্তি সত্তা বলতে আমরা কি বুঝি? এটা কিন্তু ব্যক্তি না হয়েও ব্যক্তির ন্যায় আইন, যৌথ মূলধনী কোম্পানিটি একটা ব্যক্তির মতো কিন্তু, মানে ওর ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে গেলে, তুমি ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে গেছো, মানে তোমার ধরো তোমার নাম হচ্ছে এবিসি কোম্পানি, সাপোজ এই এবিসি কোম্পানির যাবতীয় লেনদেন গুলো তুমি এবিসি নামে, ঠিক না? হ্যাঁ, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের একটা মর্যাদা দিয়ে ব্যক্তি না হয়ে তাকে দেখে বলা হচ্ছে কৃত্রিম ব্যক্তি সত্তা, মানে কৃত্রিম। আচ্ছা, তারপরে যে আইনের মাধ্যমে এর বিলুপ্তি ঘটাতে হবে। তারপরে 5 নম্বরটা মানে হচ্ছে, যেহেতু ওইটা কৃত্রিম ব্যক্তি সত্তা, ঠিক আছে, ও একটা সিল ব্যবহার, ওর নামে একটা সিল থাকতে পারে। ভাবে কোম্পানির মূলধনকে কতগুলো সমানকে ক্ষুদ্র ক্ষুদ্র এককে ভাগ করা, কারণে শেয়ার, এগুলোকে শেয়ার বলা হয়, সেই শেয়ার কি করতে পারবে? সেই শেয়ার গুলো বিক্রি করতে পারবে। আচ্ছা, এরপর আসলে ব্যবস্থাপনা সম্পূর্ণ আলাদা। তার মানে হচ্ছে, আমি ধরো কোম্পানি ফর্ম করেছি, তাই বলে আমি কোম্পানির ব্যবস্থাপনায় আমি অংশগ্রহণ করতে পারবো না, কারণ এটা একটা ভোটের মাধ্যমে পরিচালক কি করা হয়, ওই ওদের মধ্যে থেকেই পরিচালক নির্দিষ্ট করা হয়, মানে ভোটের মাধ্যমে সিলেকশন করা হয় যে ব্যবস্থাপনা করবে। এই জন্য বলছে মালিকানা থেকে ব্যবস্থাপনা সম্পূর্ণ আলাদা। তারপরে কোম্পানি ব্যবসায় সদস্যদের দায় সীমিত। দায় সীমিত, তোমার যতটুকু ইনভেস্টমেন্ট, ঠিক আছে, তোমার যতটুকু ইনভেস্টমেন্ট তুমি ততটুকু কি করতে পারবে, তোমার যতটুকু ইনভেস্টমেন্ট তুমি ততটুকুই ইনভেস্ট করতে পারবে, মানে যতটুকু তোমার ইনভেস্টমেন্ট, তোমার দায়টা হচ্ছে ঠিক ততটুকুই, এর চেয়ে বেশি না। ঠিক আছে, ততটুকুই তোমার দায়। মানে কোনো কারণে কোম্পানিতে বিলুপ্তি হয়ে যায়, তোমার নিজের সহায় সম্বল বিক্রি করে দিয়ে দায়টা মানে মিটাতে হবে না। তোমার যদি 1000 টাকা তুমি শেয়ারে তুমি মালিক হও, তাহলে ঠিক 1000 টাকাই তোমার দায়, এর বেশি না। আর লাস্ট যেটা, সেটা হচ্ছে কোম্পানি ব্যবসায় পরিচালনা ব্যবস্থার গণতান্ত্রিক রীতিনীতি মূল্যবোধ অনুসরণ করা হয়। গণতন্ত্র নীতি মানে এখানে ভোট দেওয়ার কথা বলে, যে কোনো কাজে তুমি তোমার মতামত প্রদর্শন করতে পারবা ভোটের মাধ্যমে, ওখানে ভোট হয়, ঠিক আছে, ভোটের মাধ্যমে তুমি মতামত প্রদর্শন করতে পারবে। আচ্ছা, তো 2 ধরনের যৌথ মূলধনী ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, আমরা একটা জানি প্রাইভেট লিমিটেড কোম্পানি, আর একটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। প্রাইভেট লিমিটেড কোম্পানি সদস্য সংখ্যা হচ্ছে সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 50 জন, এর বেশি যেতে পারবে না। আর প্রাইভেট লিমিটেড কোম্পানির শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয়, এই জন্য এটা প্রাইভেট। এটা পাবলিক না, এটা হচ্ছে প্রাইভেট। বাংলাদেশে প্রচলিত 1994 সালের কোম্পানি আইনে বলা হয়েছে, কি বলা হচ্ছে দেখি, প্রাইভেট লিমিটেড কোম্পানি বলতে এমন একটি কোম্পানিকে বোঝায় যার সদস্য সংখ্যা 50 জন, সদস্যদের শেয়ার হস্তান্তরের জন্য জনগণের নিকট আমন্ত্রণ জানানো নিষিদ্ধ। মানে আমি তো একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, কিন্তু আমি আমার শেয়ার জনগণের কাছে বিক্রির জন্য আমি মানে কোনো আবেদন করতে পারবো না, সীমিত।
আচ্ছা, তাহলে এটা হচ্ছে তোমার প্রাইভেট লিমিটেড কোম্পানি। আর এই কোম্পানির প্রাইভেট লিমিটেড কোম্পানি দুজন এই পাবলিক প্রাইভেট লিমিটেড কোম্পানি পরিচালনা করতে পারবে সর্বনিম্ন। তারপরে আসো পাবলিক লিমিটেড কোম্পানি। পাবলিক লিমিটেড কোম্পানির সর্বনিম্ন সদস্য সংখ্যা থাকবে 7 জন, আর সর্বোচ্চ থাকবে যতজন তোমার এই কোম্পানি তুমি শেয়ার কিনছে তারা সবাই, সাধারণ শেয়ার কিনছে তারা সবাই কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির মালিক। তো এখন এই পাবলিক লিমিটেড কোম্পানির সাধারণত পরিচালক থাকবে ন্যূনতম 3 জন। পাবলিকে থাকবে, প্রাইভেটে থাকবে 2 জন, আর পাবলিক লিমিটেড কোম্পানির পরিচালক থাকবে 3 জন। এখন একটু দেখি যৌথ মূলধনী ব্যবসায়ের গুরুত্ব। আচ্ছা, এটা আমি শর্টকাটে বলে দিচ্ছি। যৌথ মূলধনী ব্যবসার আসলে গুরুত্ব মানে কতটুকু উন্নয়নে আমাদের জীবনযাত্রার ক্ষেত্রে, এটা আমরা নর্মালি বলতে পারি যৌথ মূলধনী যেহেতু একটি বড় প্রতিষ্ঠান এবং আইনের মাধ্যমে সৃষ্ট একটি প্রতিষ্ঠান, তো একটা দেশে যত বেশি এই ধরনের যৌথ মূলধনী ব্যবসায় গঠিত হবে তত বেশি কিন্তু একটা দেশের কর্মসংস্থানের ব্যবস্থা হবে, আর মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হবে। আর কর্মসংস্থানের ব্যবস্থা হওয়া মানে তোমার অবশ্যই তার যে সলভেন্সিটা সেটা প্রত্যেকের মানে সে একটু সলভেন্ট হতে পারবে, সে তার ফ্যামিলিকে যত বেশি এখানে শিল্প কারখানা প্রতিষ্ঠিত হবে একটা দেশের অর্থনীতি তত বেশি সমৃদ্ধশালী হবে। এটা হচ্ছে ইন শর্ট আমরা যদি বলি যৌথ মূলধনী ব্যবসায়ের গুরুত্ব। আচ্ছা, এরপরে চলে আসো আমরা একটু দেখি এটা হচ্ছে কোম্পানির গঠন প্রক্রিয়া। একটা যৌথ মূলধনী কোম্পানি কিভাবে গঠন করতে হবে, যেহেতু এটা একটা আমরা জানি আইন সৃষ্ট একটি প্রতিষ্ঠান, তাহলে তুমি কিভাবে গঠন করবে দেখো। প্রথমে উদ্যোগ গ্রহণ পর্যায়ে তোমার অবশ্যই একটা উদ্যোগ গ্রহণ করতে হবে যে হ্যাঁ আমরা এরকম কয়েকজন পেয়েছি যারা কিনা যৌথ মূলধনী ব্যবসায় আমরা গঠন করতে পারবো, একটা তোমাকে উদ্যোগ গ্রহণ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, সে উদ্যোগ গ্রহণ করে আমার কোম্পানি, সেখানে আমাকে চিন্তা করতে হবে একটা কোম্পানির কি ধরনের আমি কোম্পানিটা ফর্ম করতে চাই, তার কতটুকু মূলধন থাকবে, তারপর কোন কোন থেকে উৎস থেকে আমি মূলধন সংগ্রহ করতে পারবো, তারপর কোথায় কোম্পানিটি আমি যেখানে ফর্ম করতে চাই এটা ঠিকানা মানে কোথায় এটাকে আমি স্থাপন করব, এই ধরনের সিদ্ধান্তগুলো আমাকে উদ্যোক্তা হিসেবে গ্রহণ করতে হবে, মানে যারা যারা আরো থাকবে আর কি। আচ্ছা, এরপর সেকেন্ড দেখো দলিল পত্র প্রণয়ন পর্যায়ে। অবশ্যই এটা একটা খুবই গুরুত্বপূর্ণ, আমাকে অবশ্যই কোম্পানির দলিল পত্র করতে হবে। তার মধ্যে দুটো গুরুত্বপূর্ণ দলিল অবশ্যই আমাকে সাবমিট করতে হবে। সেটা হচ্ছে একটা নাম হচ্ছে পরিমেল নিয়মাবলী। তার মানে দুটো, একটা হচ্ছে স্মারকলিপি আমাকে দলিল আমাকে সাবমিট করতে হবে, আর একটা হচ্ছে পরিমেল নিয়মাবলী। স্মারকলিপিতে কি থাকে দেখো, স্মারকলিপিটাকে কিন্তু কোম্পানির মূল দলিল বলা হয়। স্মারকলিপিতে কি কি থাকে, কোম্পানির সনদ, সংবিধান, এখানে হচ্ছে কোম্পানির নাম, নিবন্ধিত কার্যালয়, ঠিকানা, উদ্দেশ্য, মূলধনের পরিমাণ, শেয়ার মালিকদের দায় দায়িত্ব, ন্যূনতম চাঁদা ইত্যাদি বিষয়গুলো স্মারকলিপিতে থাকে। আর পরিমেল নিয়মাবলীতে থাকে কোম্পানির অভ্যন্তরীণ পরিচালনা তুমি কিভাবে করতে থাকে। তো এই যে স্মারকলিপিটা কিন্তু মেইন দলিল, যেখানে কিন্তু ইন ডিটেলস মানে মানে খুব শর্টকাটে বাট প্রত্যেকটা জিনিস কিন্তু ডিটেলস থাকে। আর পরিমেল নিয়মাবলী হচ্ছে জাস্ট কোম্পানি ইন্টারনালি তুমি কোম্পানিটাকে কিভাবে পরিচালিত করবে সেটাকে বলা হচ্ছে তোমার পরিমেল নিয়মাবলী। এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট চাই। তাহলে অবশ্যই তো নিবন্ধন পত্রে, যে আমি যে কোম্পানির জন্য এগুলো সব রেডি হয়ে যাবে, কাগজপত্র রেডি হয়ে যাবে, তখন আমার নিবন্ধন অফিসে গিয়ে আমার কোম্পানি একটা নির্দিষ্ট পরিমাণ ফি দিয়ে ফর্ম গ্রহণ করে আমাকে সেই ফর্মটা ফিল আপ করে আমাকে নিবন্ধন সংগ্রহ করতে হবে। এখানে হয় সামথিং এগুলো আর কি, যেহেতু একটা আইন প্রতিষ্ঠান সকল ধরনের ডকুমেন্টস এগুলো তোমাকে নিবন্ধন অফিসে সাবমিট করতে হবে। দেন ফর্মে সাইন করলেই তোমার মোটামুটি কি হয়ে যাবে, একটা তুমি কার্যক্রমের অনুমতিপত্র পাবা, মানে এই কাজটা শুরু করার একটা অনুমতিপত্র পাবা। আচ্ছা, 4 নাম্বার হচ্ছে দেখো কার্যক্রম পর্যায়ে। পাবলিক লিমিটেড কোম্পানি কার্যক্রমের অনুমতিপত্র পাওয়ার জন্য ন্যূনতম চাঁদা তোমাকে একটা মানে চাঁদা সংগ্রহের একটা ঘোষণাপত্র দিতে হয়। এটাই হচ্ছে মূলত শেয়ার, মানে আমি যে আমি একটা কোম্পানি ফর্ম করবো, আমার এই কোম্পানিতে ধরো 1 কোটি টাকার সাপোজ 1 কোটি মানে টাকা আমার এই মূলধন আছে কোম্পানির ফর্ম করতে, ওই 1 কোটি টাকাকে তুমি শেয়ার ভাগ করে করে ধরো 100 শেয়ার বা 1000 টাকা করে শেয়ার তুমি বাজারে বিক্রি করলাম, অনেকেই তোমার থেকে কি করবে এই শেয়ারটা কিনে নিবে, কিনে নিলে তোমার কোম্পানিতে টাকা আসবে। এই টাকাগুলোই আমাকে এভাবে করে এই ধরনের মানে সবকিছু নিয়ে যদি আমি সংগ্রহ করতে পারি বা একটা নির্দিষ্ট যেটা সার্টেন একটা লিমিট, সেই লিমিট যদি আমি দেখাতে পারি তাহলে, এবং নিবন্ধন যদি এগুলো দেখে খুশি হয়, তাহলে সেই ক্ষেত্রে পাবলিক লিমিটেড কোম্পানি কাজ শুরু করতে পারবে। তাহলে আমরা মোটামুটি দেখতে পাচ্ছি যে তোমার এই 4টা পর্যায়ে রয়েছে যে কোম্পানিগুলোর গঠন প্রক্রিয়া সংক্রান্ত, ঠিক আছে। আচ্ছা, এরপরে তাহলে আমরা আপাতত আজকে কোম্পানির পর্যন্ত আমরা মোটামুটি করে ফেললাম, যে কোম্পানি সংক্রান্ত আর তেমন কিছুই নাই। এটা বলবো যে কোম্পানির গঠন প্রক্রিয়াটা মানে বা তোমার টোটাল যেটা আছে, এখানের মধ্যে তোমার ভিতরে অনেক এমসিকিউর জন্য কোশ্চেন গুলো কিন্তু আছে।
এটা কোম্পানি গঠন প্রক্রিয়াটা একটু ভালো মতো তোমাদের রিডিং করতে হবে। এখানে গুরুত্বপূর্ণ কিছু টপিক আমি আলোচনা করেছি, যেমন বিশেষ করে সেকেন্ডটাতে তোমরা দেখো দলিলপত্র প্রণয়ন পর্যায়ে দুটো কথা বলেছে। কোম্পানির মূল দলিল বলা হয়, আর পরিমেল নিয়মাবলী হচ্ছে কোম্পানির অভ্যন্তরীণ বিষয় সংক্রান্ত প্রয়োজনীয় সকল বিষয় সেখানে লিপিবদ্ধ করা হয়। তাহলে তারপর কার্যরম্ভ পর্যায়, এই জিনিসটা খুব মানে এমসিকিউর জন্য এই টপিকটা খুব গুরুত্বপূর্ণ আর কি, এই জন্য। ঠিক আছে? আচ্ছা, আর আরেকটা জিনিস যেটা খুব ভালো মতো পড়বা সেটা হচ্ছে যৌথ মৌলিক ব্যবসার প্রকারভেদগুলো। যে শব্দ দু ধরনের প্রকারভেদ রয়েছে, একটা হচ্ছে কোম্পানি প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা জানবে কত, পরিচালক কত, এগুলো তোমার এমসিকিউর জন্য থাকবে। এবং পাবলিক লিমিটেড কোম্পানির সেম কতজন সদস্য সংখ্যা এবং পরিচালক, বা যে প্রাইভেট লিমিটেড কোম্পানির শেয়ার কিন্তু আমাদের হস্তান্তরযোগ্য নয়, বাট পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার কিন্তু আমাদের হস্তান্তরযোগ্য। তো মোটামুটি এগুলোই আমরা আজকে জানলাম, বুঝলাম। এখন আমাকে বলো এই সংক্রান্ত তোমাদের যদি আর কোনো কিছু প্রশ্ন আছে? নো মিস। হ্যাঁ, মোটামুটি কি বোঝা গেছে যে যৌথ মূলধনী ব্যবসা সংক্রান্ত? জি মিস, বুঝছি। আচ্ছা, ঠিক আছে তাহলে।